গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব বায়ুর চ্যাপ্টার থেকে, এবং যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। যেভাবে আগের ভিডিওগুলিতে আমি দেখিয়েছি ঠিক সেভাবেই আলোচনাগুলো করব, এবং প্রথমেই আমরা মেন পয়েন্টগুলোকে ভালোভাবে ডিসকাস করব, এবং যেটা আমাদের কাজে লাগবে পরীক্ষার খাতাতে উপস্থাপনা করার জন্য। আর অবশ্যই একটা খাতার মধ্যে যখন তোমরা অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করবে, অবশ্যই ডান দিকে ছবির জন্য একটা করে ঘর করে নেবে প্রত্যেক পয়েন্টের জন্য। পয়েন্ট এখান থেকে শুরু হবে, তার আগে ভূমিকা যেটা থাকবে পয়েন্ট শুরু হবে, পয়েন্ট লেখা হবে এবং ডান দিক ছবি হবে। আমরা চলে আসি আমাদের আসল বিষয়ে, যেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। আজকে আমাদের এটা আলোচনার বিষয়। প্রথমেই বলে থাকি যে এর আগে আমরা নদী সম্পর্কে পড়েছি, আর আমরা জানি যে প্রধান তিনটে যে প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ এবং বায়ু, সেই রকম নদী হিমবাহের মতো বায়ুর ভূমিকাও কিন্তু ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে এক অনন্যতম শক্তি হিসেবে কাজ করে। অর্থাৎ বায়ুর কার্যের ফলেও ভূমিরূপের পরিবর্তন বেশ ভালোই লক্ষ্য করা যায়। তো দেখা যাচ্ছে কি যে বায়ু প্রধানত মরু অঞ্চলে এর কাজটা সবচেয়ে বেশি করে থাকে। মরু অঞ্চল, মরুপ্রায় অঞ্চল এবং উপকূল অঞ্চলও বলতে পারি, এই জায়গাগুলোতে বিশেষভাবে কাজ করে থাকে বায়ু। প্রথমে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গৌর বা গারা। গৌর বা গারা। আগে আমি ছবিটা এঁকে নিই। দেখো, প্রথমে ছবিটা যদি আমরা অঙ্কন করি, এটা ঠিক অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। কেন এরকম হলো? ওপরের স্তরে রয়েছে কঠিন শিলা, তারপরে রয়েছে কোমল শিলা, আবার কঠিন শিলা, আবার রয়েছে কোমল শিলা, তারপর আবার কঠিন শিলাস্তর। তাহলে দেখছো যে কঠিন শিলা যতটা নাম বেশি ক্ষয় পেয়েছে, তার তুলনায় সবচেয়ে বেশি ক্ষয় পেয়েছে কোমল শিলা। অর্থাৎ বায়ু চারদিক থেকে প্রবাহিত হয়েছে, বায়ু প্রবাহিত হওয়ার ফলে কোমল শিলার উপর আঘাত বেশি পেয়েছে, যার ফলে এই জায়গাগুলো নরম বলে ক্ষয়প্রাপ্তটা বেশি হয়েছে। অর্থাৎ আমরা এই গৌরর ক্ষেত্রে বলবো যে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা দিয়ে তৈরি কোনো বৃহৎ প্রস্তর খণ্ড যদি অনুভূমিকভাবে অবস্থান করে, তখন নিচের যে কোমল শিলাটা রয়েছে, সেই কোমল শিলা বিভিন্ন দিক থেকে যে প্রবাহিত বায়ু, তার অবঘর্ষণ জনিত কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যাঙের ছাতার ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে, তা গৌর বা গারা নামে পরিচিত। তাহলে এর যে মস্তক ভাগ, উপরের দিকে মস্তক ভাগ কি হচ্ছে? প্রশস্ত ও অমসৃণ। ঠিক আছে, এটা দেখতে ক্ষয়প্রাপ্ত টিলার ন্যায়ও বলতে পারি। ঠিক আছে, কোথায় দেখা যায়? আমরা মরু অঞ্চলগুলো তো জানি, আফ্রিকার সাহারা উদাহরণ হিসাবে দিত, আফ্রিকার সাহারা, এশিয়ার ইরানের মরুভূমিতে
ইরানের মরুভূমিতে এই ধরনের গৌর বাগারা লক্ষ্য করা যায়। এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসবো ইয়ারদাং। ইয়ারদাং এটাও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা অন্যতম ভূমিরূপ। আমরা ডান দিকে আগের মতো একটা স্পেস রেখে দেবো ছবির জন্য। এই ইয়ারদাংয়ের ক্ষেত্রে দেখা যায় কি, যদি কোনো সুসজ্জিত কঠিন এবং কোমল শিলা সমান্তরালে উলম্বভাবে অবস্থান করে, ধরো আমি এখানে একটা ছবি আঁকছি, আমি এখানে ছবি একটা আঁকছি কঠিন শিলা, ঠিক আছে, তারপরে রয়েছে কোমল শিলা। এটা আবার উঁচু আছে, এটা আবার নিচু আছে, এটা উঁচু আছে, নিচু আছে। আমি একটাকে ইন্ডিকেশন করছি এইভাবে, যেটা কঠিন শিলা রয়েছে, এই বিন্দু বিন্দু দিয়ে আমি কোমল শিলাকে দিয়ে ইন্ডিকেশন করছি। কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। আবার এখানে রয়েছে কঠিন শিলা, এভাবে উলম্বভাবে অবস্থান করছে, এটা কোমল শিলা। অর্থাৎ আমি এখানে লিখেই দিচ্ছি কোমল শিলা, আর এটা কঠিন শিলা। তাহলে এখানে কঠিন শিলা এবং কোমল শিলা যেখানে উলম্ব বরাবর এবং এই যে পাশাপাশি অবস্থান করছে, তাহলে দেখা যাচ্ছে কি যেটা কোমল শিলা, সেই কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে কঠিন শিলার তুলনায়। তাহলে বলতে পারি যে পর্যায়ক্রমে এবং উলম্বভাবে সুসজ্জিত কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত উচ্চভূমি যখন সমান্তরালে অবস্থান করে এবং বায়ু বাহিত হলে অবঘর্ষ পদ্ধতিতে কঠিন শিলা কম ক্ষয় হয় এবং কোমল শিলা বেশি ক্ষয় হয়, যে রৈখিক খাড়া দেওয়ালযুক্ত ভূমিরূপ গঠন করে, তা ইয়ারদাং নামে পরিচিত। তাহলে এই যে কঠিন শিলাটা, অর্থাৎ এই দিকটা তো নিচু হয়েই যাচ্ছে এবং কঠিন শিলাটা শুধুমাত্র অবস্থান করে থাকছে, এইটাই আমরা ইয়ারদাং হিসেবে বলবো। ইয়ারদাং তো উচ্চতা কতটা হতে পারে? এর উচ্চতা প্রায় 7 মিটারের মতো হয়। বিস্তার 70 থেকে 400 মিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি মরুভূমিতে এই ধরনের ইয়ারদাং দেখা যায়। তাহলে মোটামুটি আমরা একটা গৌর বাগারা আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে ইয়ারদাং। 3 নাম্বার আলোচনা করব জুইগান। জুইগান পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জুইগান। এক্ষেত্রে শিলাগুলো কঠিন শিলা এবং কোমল শিলা উলম্ব বরাবর না অবস্থান করে অনুভূমিকভাবে অবস্থান করবে। এক্ষেত্রে দেখো, আগে আমরা ইয়ারদাংয়ের ক্ষেত্রে পাশাপাশি অবস্থান দেখেছিলাম উলম্ব বরাবর, এখানে অনুভূমিকভাবে অবস্থান করে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কঠিন শিলাগুলো কম ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু কোমল শিলাগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকছে। কোমল শিলাগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এক্ষেত্রে ছোট ছোট টিলার মতো কঠিন শিলাগুলো যেহেতু কম ক্ষয় হচ্ছে, তাই এগুলো টিলার আকারে দাঁড়িয়ে থাকছে। তাহলে মরু অঞ্চলে ওপরের স্তরে যদি কঠিন শিলা থাকে এবং নিচে কোমল শিলা স্তর যদি পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে, তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় কী হচ্ছে না, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাগুলো অতি অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা আকারে সমতল চূড়া বিশিষ্ট টিলার আকারের ন্যায় দাঁড়িয়ে থাকে। আর কোমল শিলাস্তরগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে এই যে ফাটল বরাবর গর্তের সৃষ্টি করবে। এটা যেহেতু কোমল শিলা, এটা হচ্ছে কোমল শিলা, এটা কঠিন শিলা, কোমল শিলা।
ঠিক আছে। তাহলে একদিকে যখন এইরকম চ্যাপ্টা এক টিলার ন্যায় দাঁড়িয়ে থাকছে, অপর দিকে যখন এরকম ছোট গর্তের ন্যায় এক ভূমিরূপ সৃষ্টি করছে, তখন এই ধরনের ভূমিরূপটাকে আমরা জুইগেন বলব। খেয়াল রাখতে হবে এখানে কোমল শিলা এবং বিশেষ করে কঠিন শিলা এবং কোমল শিলা, উপরে থাকবে কঠিন শিলা, নিচে থাকবে কোমল শিলা, এইভাবেই অনুভূমিকভাবে অবস্থান করবে, এর অবস্থানটা এভাবেই থাকবে। এদের গড় উচ্চতা প্রায় 3 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। এই জুইগেনগুলো যখন সৃষ্টি হয়ে যায় তখন সারিবদ্ধভাবে, এই যে দেখো সারিবদ্ধভাবে, হ্যাঁ, চ্যাপ্টা মাথাযুক্ত ভূমিরূপ গঠন করে দাঁড়িয়ে থাকে। এগুলো দেখা যায় কোথায় না, উত্তর আমেরিকার সোনেরান মরুভূমিতে এই ধরনের জুইগেন লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট, পরের পয়েন্ট আমরা 4 নম্বরে আসবো, সেটা হচ্ছে অপসারণ সৃষ্ট গর্ত। অপসারণ সৃষ্ট গর্ত, এটারও আমরা একটা ছবি দিতে পারি। ডান দিকে একটা জায়গা রেখে দিলাম। তো একটু আগে ছবিটা এঁকে নিই। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে অপসারণ সৃষ্ট গর্ত। তাহলে মরু অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হয় তখন বায়ু প্রবাহের যে তীব্র আঘাত, তার আঘাতে স্থানে স্থানে প্রচুর বালি অপসারণ প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার ফলে বা উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে সেখানে গর্তের সৃষ্টি, বিশাল একটা অঞ্চল জুড়ে গর্তের সৃষ্টি। এই যে গর্তটা আমরা দেখেছি, এই গর্তটা অপসারণজনিত গর্ত। এখানে অনেক সময় জল জমে সাময়িক হ্রদ সৃষ্টি হয়, হ্রদ সৃষ্টি হয়ে বিভিন্ন ধরনের গাছপালাও গড়ে ওঠে। এই যে এই অংশটা যেটা দেখিয়েছি, এটা একটা শিলাস্তর, আর এখানে রয়েছে চারদিকে ছোটোখাটো বালিয়াড়ি। তাহলে অনেক দিন ধরে যখন অপসারণ কার্যটা চলে তখন এই গভীর গর্তের সৃষ্টি হয়ে যায়। ফলে কখনো কখনো এই যে জল, ভৌমজল হয়তো উন্মুক্ত হয়ে গেল, অতিরিক্ত অপসারণ হওয়ার ফলে ভৌমজল উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে সাময়িক হ্রদ সৃষ্টি করে, তখন সেই জায়গাতে অনেক সময় মরুদ্যানেরও সৃষ্টি হয়, তার ফলে গাছপালা জন্মায়। এই হলো আমাদের অপসারণ সৃষ্ট হ্রদ। 5 নম্বর পয়েন্ট আমরা আসবো ইনসেল বার্জ। ইনসেল বার্জ, ডান দিকে একটা ছবির জন্য স্পেস করলাম। আমি সমগ্র এই অঞ্চলটাকেই মরু অঞ্চল ধরে নিচ্ছি এবং আগে একটা একটা করে আমি ছোটো ছোটো ছবি তৈরি করে নিচ্ছি। দেখো এক্ষেত্রে প্রথমে বলি, মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে কোনো যদি উচ্চভূমি রয়েছে দীর্ঘকাল ধরে জলধারা এবং বায়ু দুজনের, জলধারা ও বায়ু এই দুয়ের মিলিত কার্যে যখন বড় যে উচ্চভূমিটা রয়েছে সেটা মৃদু সমতল ভূমিতে পরিণত হয়, তখন আমরা সেটাকে মরু সমপ্রায় ভূমি বলি, জলধারা এবং বায়ুর মিলিত কার্যের ফলে, ঠিক আছে। কিন্তু এই যে মরু সমপ্রায় ভূমি যে অঞ্চলে অবস্থান করছে, সেখানে যদি কঠিন শিলাগুলো এবং কিছু কিছু অনুচ্চ পাহাড় বা টিলা জাতীয় অংশগুলো অবশিষ্ট হিসেবে যদি থেকে যায়, ধরো এখানে সমপ্রায় ভূমিটা সৃষ্টি হয়েছে,
এই সমপ্রায় ভূমিটা সৃষ্টি হওয়ার পরেও কিছু অ- অবশিষ্ট, সরি, একটু একটু টেকনিক্যালি প্রবলেম হয়েছিল। যাই হোক, ঘটনাটা হচ্ছে এই যে মূল সম্প্রায় ভূমিটা হওয়ার পরে যে অবশিষ্ট যে কঠিন শিলাস্তরগুলি অবস্থান করছে, অবশিষ্ট হিসেবে থেকে যাচ্ছে, অনুচ্ছেদ টিলা হিসেবে থেকে যাচ্ছে, এই রকম ছোট ছোট পাহাড়গুলোকে আমরা ইনসেল বার্জ বলি। একে ইনসেল বার্জ বলি। তাহলে আমরা যে পয়েন্টগুলো পেয়ে গেলাম, মোটামুটি 5টা পয়েন্ট পেয়ে গেছি। 5টা পয়েন্ট এর জন্য যথেষ্ট। তো এটা গেল আমাদের আজকের বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। থ্যাংক ইউ।